এবার নিজের নোংরা কর্মকাণ্ডের জন্য পস্তাচ্ছে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে জেলে ভরে দেওয়া মাত্রই যখন অন্যান্য লোকেরা স্রোতকে জিজ্ঞেস করতে থাকে, কী রে কী করে এসেছিস, মার্ডার ঠাডার করেছিস নাকি? অন্যদিকে মহিলা কনস্টেবল বলতে থাকে যে যেন তারা মার্ডার না, সে রীতিমতো অন্যান্য অফিসারদেরকে সাক্ষী রেখে আমাদের যে অফিসার ছিল তাকে গুলি করে মেরে ফেলেছে আমাদের সকলের সামনে, তাহলে তার তো শাস্তি হওয়াই উচিত, তাই না? অন্যদিকে কথা বলা মাত্রই স্রোতের সঙ্গে জেলে থাকা অন্যান্য সদস্যরা বলতে থাকে যে কী রে, এত বড় একটা সাংঘাতিক ঘটনা কী করে ঘটিয়ে দিতে পারলি বলতো? এমনিতে তোকে দেখে তো মনে হচ্ছে যে ভালো ঘরের, এরকম নোংরামো কী করে করতে পারলি? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দোহাই আপনারা প্লিজ আমার সঙ্গে এরকম আচরণ করবেন না। অন্যদিকে স্রোতের সঙ্গে সেই জেলে থাকা অন্যান্যরা বলতে থাকে যে ন্যাকা সাজছিস না রে, এখানে পুলিশ অফিসারকে মেরে শেষ করে দিলি, তাও আবার তুই বিন্দুমাত্র পস্তাচ্ছিস না। এখন আমরা যে কথাগুলো বলছি সেটা তোর একদমই সহ্য হচ্ছে না, সেটা তোর ঘেন্না লাগছে শুনতে। কেন রে, যখন এই অপরাধটা করছিস তখন তোর হাত কাঁপেনি, তখন তোর বুক কাঁপেনি, তখন তোর মনে হয়নি যে তোকে এখানে আসতে হবে এবং এই জায়গার মধ্যে যারা থাকে তারা এরকম তাদেরই মানুষ এবং তারা এরকম করে কথা বলে? তাহলে এখন আবার ভাবছিস কিসের জন্য বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে হায় ঈশ্বর, কেন যে আমি এরকম কাজ করতে গেলাম, আমার নিজের মধ্যে আমি কেন কন্ট্রোল রাখতে পারলাম না? আমি একজন ডক্টর হয়ে এরকম একটা কাজ করবো সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এবার আমি আমার রায় দিদিভাইকে কী জবাব দিব? নিশ্চয়ই পরিবারের সকল আমার উপরে অনেকটাই রেগে আছে। আসলে রেগে থাকবে নাই বা কেন, আমি যে কাজটা করেছি তার জন্য তো আমার শাস্তি হওয়াটাই প্রয়োজন। কারণ আমি যে স্রোত কিনা অপারেশন থিয়েটারে ঢোকা মাত্র ঘামতে থাকে, সেই স্রোতের হাত থেকেই এবার ফায়ার হয়ে গিয়েছে সেই অফিসার। সেটা কি করে এবার লোকে ভালো চোখে দেখবে? নিশ্চয়ই এতক্ষণে মিডিয়া চ্যানেলগুলো থেকে সকল জায়গায় এই গোটা কথাটা চাপিয়ে গিয়েছে এবং নিশ্চয়ই মেজদি ভাই কোথাও না কোথাও তো অবশ্যই দেখছে। কিন্তু মেজদি ভাইকে আমার এই বিপদের দিনে আমার পাশে দাঁড়াবে? মেজদি ভাইকে কোনো মতো আমার সঙ্গে দেখা করার কোনো একটা চেষ্টা করবে নাকি? মেজদি ভাই স্বার্থপরের মতো নিজেকে আড়াল করে রাখবে পুলিশের ভয়ে? অন্যদিকে কথা বলা মাত্রই যখন নীলাঞ্জনা স্রোতের কাছে ছদ্মবেশ ধারণ করে জেলে আসে এবং বলতে থাকে যে কী রে স্রোত, অন্যদিকে স্রোত বলতে থাকে যে কে? অন্যদিকে নীলু বলতে থাকে যে আস্তে আস্তে স্রোত, আমি তো এসেছি তোর মেজদি ভাই, তুই চিনতে পারছিস না আমাকে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই, তুই এত বড় একটা ঝুঁকি নিয়ে কেন এখানে এসেছিস আমার সঙ্গে দেখা করার জন্য? অন্যদিকে নীলু বলতে থাকে যে এই সকল ঝুঁকি ঝামেলা তো তোকে শুধুমাত্র আমার জন্যই পোহাতে হচ্ছে। আজকে যদি আমি তোর বাড়িতে না যেতাম তোর সঙ্গে দেখা করার জন্য, তাহলে হয়তোবা তোকে কোনো মতেই এরকম একটা ঝুঁকি মোড় নিতে হতো না এবং তুই হয়তোবা কোনো মতে পুলিশ অফিসারের দিকে বন্দুক তাক করতি না এবং পুলিশ অফিসারের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে তোর হাত থেকে ভুলবশত সেই বন্দুকটাও চলতো না এবং পুলিশ অফিসার মার্ডারও হতো না, তাই না? তাহলে সব কিছুর পেছনে যখন ঘুরিয়ে ফিরে আমিই দায়ী, তাহলে তো তার পাপের প্রায়শ্চিত্ত অবশ্যই আমাকেই করতে হবে। তুই একদম খারাপ না, যে করেই হোক না কেন প্রয়োজনে আমি তোর ভাগের অপরাধটা আমি নিজের উপরে নিয়ে নেবো এবং তোর ভাগের শাস্তিটা আমি নিজে ভোগ করবো, কিন্তু তার সত্ত্বেও তোকে আমি কিচ্ছু হতে দেবো না। কিন্তু সার্থক থেকে শুরু করে তোর পরিবারে কাউকে দেখতে পাচ্ছি না যে এখানে তোরা কে কি সকলে ভুল বুঝেছে না কি? বল না স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে জানি না রে দিদিভাই, কে কি আমাকে বুঝেছে না বুঝেছে, কিন্তু সার্থক যে আমাকে ভুল বুঝে বসে আছে এবং ও যে এই অফিসারের মৃত্যুর জন্য আমাকে দায়ী করে চলেছে, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তার জন্য তো একবারও আমার দিকে মুখ ফিরে তাকায়নি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।